এখন হলো 2:30 বাজে। আমি একটু রেডি হয়ে নিয়েছি নামাজ পড়ে। খাওয়া খাইনি, খেতে ইচ্ছে করছে না, দেরিতে নাস্তা করেছি সেই কারণে। তো খাবো না, এই জন্য রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি। আমি একটু ইসলামপুর যাচ্ছি, কিছু কাপড় কিনতে হবে, কিছু মানে কাজ আছে এটা আর কি। তো আসলে সে কারণে এখন রেডি হয়ে নিয়েছি। আমার ছেলে বড়জন, ও ক্লাস করতেছে একটা অনলাইনে, ওইটা শেষ করে ও যাব ওই জন্য। তো আসলে আমরা যারা অসুস্থ হই তারা একটু সর্দি কাশি হলে কিন্তু এখন একটা টেনশনের বিষয় হয়ে দাঁড়ায়। তো যারাই অসুস্থ হন ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, মানে যখন ভয় মনের ভিতর নিয়ে আসবেন তখন কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন। তো সেই জন্যই বলবো। আর আরেকটা বিষয়, যে একটা কথা ছিল যে এক রুমে বন্দি হয়ে যাওয়া, করোনা হলেই অন্যদেরকেও ধরবে, তার থেকে একজনকে আলাদা করে, যে মানে যিনি অসুস্থ তাকে আলাদা করে একটা রুমে সেপারেট করা। তো আমি এই বিষয়ে যদিও ডাক্তার না, তারপর পরামর্শ দিব যে আসলে সেপারেট না হয়ে একটু, যিনি অসুস্থ তিনি তো এমনিতেই ভয়ে থাকেন, অনেক বেশি কষ্টে থাকেন, এর ভিতরে যদি আমরা আপনজনেরা দূরে চলে যাই তখন কিন্তু আরও বেশি কষ্টটা বেড়ে যায়। তো যেমন আমার হাজব্যান্ডের অনেক বেশি কষ্ট গিয়েছে, আমি এক সেকেন্ড এক মুহূর্তের জন্য ওনার পাশ থেকে সরিনি। তো এটাই হলো আসলে মানে মহব্বত, আন্তরিকতা। আর যখন আমরা নিজেকে বাঁচানোর জন্য দূরে সরে যাব আমার কাছের মানুষটাকে রেখে, তখন তার অবস্থা কেমন হবে সেটা একবার ভেবে দেখা দরকার। তো অবশ্যই আল্লাহ যাই করবে, আমাদের তকদিরে আমার যদি মৃত্যু লেখা থাকে ওই সময় অবশ্যই হবে। তো মানে ওই অসুস্থতা, ওই ছোঁয়াচের কারণে। আর যদি আমি যত সতর্কই থাকি না কেন, আমার যদি মৃত্যু লেখা থাকে সতর্ক অবস্থায় কিন্তু হবে। তো সেই জন্যই বলবো, যত দূরে থাকবেন তত বড় আন্তরিকতা এর ঘাটতি ঘটে যাবে। তো তার চেয়ে আমরা মনে রাখবো যে যেটাই হবে আমাদের নিয়ত নসিবে যাই হবে, আমরা একসাথে থাকবো, একসাথে ছেলে সন্তান নিয়ে একই পরিবেশে থাকবো, তাহলে হয়তো আরও বেশি আমরা সুস্থ এবং মানসিকভাবে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। তো এখন আমি যাচ্ছি একটু ইসলামপুর, সবাই দোয়া করবেন আর আমার ব্লগগুলি সবাই দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো অনেক বোনেরাই প্রশ্ন করেছেন আমি আমাদের শোরুমটা কোথায়। তো এখন শোরুমটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিটে, পুরাতন ফাঁকা মসজিদ মার্কেটের 2য় তলায় 96 নম্বর দোকান। এটা শিফট হবে আগামী 1 তারিখ থেকেই। তো শিফট 1 তারিখ থেকে কোথায় করব সেটা ইনশাল্লাহ আপনাদেরকে আবার আমি জানাবো। একটু আমাদের প্ল্যান আছে একটা, তো সেটা এখন বলছি না, কারণ এত আগে বললে হয়তো প্ল্যান আবার চেঞ্জ হয়ে যেতে পারে, তখন আবার বলবেন যে আপু একবার একরকম কথা বলেন। তো সেই জন্য বলতে চাচ্ছি না, কিছু কিছু কথা আসলে একদম ফাইনাল হলে বলা ভালো। তো সেই জন্যই তো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর ব্যবসা আপনারা যদি করতে চান, আমি একটু পরামর্শ দিব, সামনে প্ল্যান করে কিভাবে শুরু করা যায়, কিভাবে করবেন। তো ধীরে ধীরে ইনশাল্লাহ আপনাদেরকে বিজনেসের ব্যাপারে আমি একটু মানে সবাইকে একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করব। যার কারণ আমরা নারীরা বাসায় যারা একটু অবসর আছি তারা কিছু না কিছু করা উচিত, কারণ আমাদের হাজব্যান্ডেরা তো করছে যতক্ষণ ওনাদের নিঃশ্বাস আছে, ওনাদের শক্তি আছে, কিন্তু এর বাইরেও যে একটা কিছু হয়ে যাবে না এমন কোনো গ্যারান্টি নেই। আল্লাহ মাফ করুক, কারো হাজব্যান্ড মারা যায়, কারো হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট হয়, কারো হাজব্যান্ডের অনেক সমস্যা থাকতে পারে। তখন যদি আমরা আমাদের সংসারের হালটা, আমরা তো অন্তত অনেকেই শিক্ষিত আছি, অনেকেই অনেক কর্মঠ আছি, তো সেটা যদি সময় থাকতে শুরু করি সেই ক্ষেত্রে অনেক বেশি ভালো। যদি বিপদে পড়ে যাওয়ার পরে আমরা এবার চেষ্টা করি যে কি করব, তখন তো অনেক সময় হাবুডুবু খেয়েও করার সম্ভব হয় না। তো সেই কারণে বলবো, যখন যে অবস্থা আছেন সেটা থেকেই শুরু করা উচিত। তো কিভাবে কে কী করবেন করা যায় সেটা আমি ইনশাল্লাহ সামনের ব্লগগুলিতে ধীরে ধীরে বলবো। আমি এর মধ্যে এখন যাচ্ছি ইসলামপুর, এখন মতিঝিল পার হচ্ছি। তো আজকে মোত্তাকি যাচ্ছে, কয়েকদিন আমার মুবাশির গিয়েছিল আমার সাথে। তো
তো এভাবে আমার ছেলেরা আমাকে আমার বিজনেসে হেল্প করে। এখন হচ্ছে এখানে বাইতুল মোকাররম পার হচ্ছে, মতিঝিল পার হয়ে আসছে। আমার নতুন ইন্ট্রোটি কেমন হয়েছে কমেন্ট করে সবাই অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে লাইকটি দিতে কিন্তু ভুলবেন না। তো আসলে বাসায় আসতে আসতে একটু সময় লেগেছে। আমি শোরুমে গিয়ে তারপরে এখন 9টা বাজে বাসায় এসেছি। আসার সময় একটু পিঠা নিয়ে এসেছি। পিঠা নিয়ে এসেছি বলতে আমাদের পাশে একজন ফারবিনের মা আর কি, উনি বানায়, তবু ওনাকে বিকেলে অর্ডার করে গিয়েছিলাম আমাকে 20টা পিঠা দিতে, মানে চিতই পিঠা আর কি। তো সেগুলো রান্না করব, মোত্তাকির হেল্প নিয়ে এসেছি। ও আমাকে গুড়গুলো একটু কুটে দিচ্ছে আর আমি পিঠাগুলো ঠিক করে নিচ্ছি। দুধটা জাল দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2 লিটারের মতো দুধ। এখানে পাতিলটা অনেক গভীর এই কারণে। তো এখানে আমি 4টা এলাচ দিয়েছি। এখন একটু দিয়ে দিব লবণ। লবণটা একটু কম দিচ্ছি কারণ গুড় লবণ আছে। পিঠের সাথে আবার ভর্তা দিয়েছিল, তো ছেলেরা 1-2টা ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিল। তো বাকিগুলোকে আমি এই পাতিলে ঝোলটা দিব আর কি, তো এই জন্য এই পাতিলে সেট করে নিচ্ছি। দুধটাকে ভালো করে মানে ফুটিয়ে ভালো করে একটু ঘন করে নিচ্ছি। আর গুড়গুলো আমি একটু এইভাবে চিটিয়েও দিচ্ছি যাতে পিঠার ভিতরে ঢুকে, এমনিতেও ঢুকবে গুল গেলে দুধের সাথে। আমরা জানি যে একসাথে গুড়ে আর দুধ একসাথে মিশাতে গেলে কিন্তু দুধগুলো ফেটে যাবে, সেই কারণে আমি মিল্কটা আলাদা করে ঠান্ডা করে তারপরে একটুখানি কুসুম গরম থাকতে আর কি, একদম টাটকার থেকে একটু ঠান্ডা হলে আমি গুড়গুলো মিশাবো। তো এইভাবে এখন রেখে দিয়েছি, একটা কাজ এগিয়ে রাখছি আর কি। দুধটা অনেকক্ষণ ফুটে একদম ঘন হয়ে গিয়েছে, তো আমি এখন চুলাটা অফ করে ফ্যানের নিচে নিয়ে যাচ্ছি। মোটামুটি মানে একদম টাটকা গরম থেকে ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি একটা মগে আলাদা একটু মানে নিয়ে গুড় নিয়ে দেখতেছি যে আসলে ফেটে যাচ্ছে কি না। তো এটা একটু চেক করে নেওয়া, যদি দেখি যে ফেটে যাচ্ছে তাহলে দিব না, আরও ঠান্ডা করে নিব। তো দেখতেছি যে না, ফাটতেছে না, সুন্দর তরলই আছে। তো আমার জীবনের অভিজ্ঞতা প্রথম যেদিন আমি করেছিলাম এরকম গরম দুধে আমি গুড় দিয়ে মানে জাল দিয়ে নিয়েছি, তখন একদম দুধগুলো ফেটে গিয়েছিল। তো সেই দিনের অভিজ্ঞতার কারণে এখন আল্লাহর রহমতে সতর্ক হয়ে গিয়েছি। তো এখন এইভাবেই করি। তো শীত আসলে এই পিঠাগুলো আমাদের সবারই অনেক ভালো লাগে, প্রত্যেকটা ঘরেই আমাদের হয়, এইটাই স্বাভাবিক। তো এক এক দিন এক এক পিঠা খাওয়া হবে ইনশাল্লাহ সামনের দিনগুলিতে, আল্লাহ যদি সব কিছু ঠিক রেখে হায়াতে তাই এবার দান করে সবাইকে। তো আমি দুধের সাথে বাকি গুড়গুলো মিক্স করে নিয়েছি, আর গুড়টা প্রায় 1.5টার মতো লেগেছে। তারপরে মিষ্টি বেশি হয়েছে একটু, আপনারা চাইলে আরও একটু কমও দিতে পারেন যারা মিষ্টি কম খান। আমি এখন এই বড় পাতিলে দিয়ে দিচ্ছি, সকাল পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো। তো একদম নরম হয়ে যাবে, কিন্তু ওদের ধৈর্য মনে হয় নাই। ওরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার বলতেছে আমরা একটু নরম হলেই কিন্তু একটা একটা খাবো আজকে, মানে ওদের অনেক পছন্দ এই আর কি। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, একবার একটু হোক, দুধটা ঠান্ডা হোক, দুধ ঠান্ডা হতে হতে হয়তো একটু নরম হবে, তখন একটু খেয়ে নিও। তো এই তো আমার আজকের রাত্রে এই প্রিপারেশনটা সকালের নাস্তার জন্য করে নিয়েছি। মন চেয়েছে, শীত আসলে মন সবারই চায়, তো সেই হিসাবে আর কি। এখন হচ্ছে সকালবেলা, রাতে তো সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি।
নাস্তা বানিয়ে নিয়েছি, এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে চা বানানোর সময় একটু লিকারটা করে নিই, ঘন করে লিকারটা করে তারপরে দুধ চিনির সাথে একসাথে মিক্স করে নিই। আর লিকারটা একটু বেশি মানে ঘন করেই করি। দিক দিয়ে আমি একটু মাছ বসিয়ে দিচ্ছি, সব রান্না শেষ, তো মাছটা বাকি আছে, এই জন্য মাছটা বসিয়ে দিচ্ছি। আমাদের দেশীয় ভাষায় বলে বাইলা মাছ, অন্য ডিস্ট্রিক্টের মানুষরা কি বলেন জানি না। দু একজন আপু অবশ্য কমেন্ট করে বলেছেন কি যেন নাম, আমি আসলে মুখস্থ করতে পারিনি। তো আমি পেঁয়াজ রসুন মানে কাঁচামরিচ টমেটো দিয়ে হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তারপরে বসে একটু নিরিবিলি চা নাস্তাটা খাবো। নাস্তা রেডি হয়েছে বাট খাওয়া হয়নি আর কি। আমরা দুজন এখন খেয়ে নেব, আমি এবং আমার হাজব্যান্ড। তো এই তো আমাদের নাস্তা রেডি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা নাস্তা করে নিই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।